আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের 'আমি এবং কয়েকটি প্রজাপতি' পর্ব ৭। জগৎ দু'রকমের। বস্তু জগৎ, যে জগতে পদার্থবিদ্যার সূত্রগুলি কার্যকর, যেখানে আলোর গতি নির্দিষ্ট, কখনো এর বেশি হতে পারবে না। আরেকটি হলো মনের জগৎ, আসলে মস্তিষ্কের জগৎ। মন বাস করে মস্তিষ্কে। এই জগতে সম্ভবত পদার্থবিদ্যার নিয়মকানুন কার্যকর না। আমি ঢাকায় বসে তৎক্ষণাৎ কল্পনায় নিউ ইয়র্কে চলে যেতে পারি। আলো যে গতিতে চলে তার চেয়ে অনেক দ্রুত গতিতে যাই। আমরা সময়ের বাধাকে অগ্রাহ্য করতে পারি। টাইম মেশিনের গল্পের মতো অতীতেও যেতে পারি। মধ্যবয়সেও ফিরে যেতে পারি শৈশবে। তবে দুটি জগতই পদার্থবিদ্যার কজ অ্যান্ড এফেক্ট মেনে চলে। প্রথমে কজ, তারপর ইফেক্ট। শুধুমাত্র এই একটি ক্ষেত্রে দুটি জগতের মিল আছে। ছোটনের মনের জগতের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্যে কজ সৃষ্টি করে আমি বসে রইলাম। যথাসময়ে ইফেক্ট দেখব, এই বিষয়ে মোটামুটি নিশ্চিত ছিলাম। এখানে কজটা ছিল তার ভেতরে তীব্র ভালোবাসাবোধ তৈরি করা, আর ইফেক্ট ছিল তীব্র শূন্যতাবোধ তৈরি করা। মানুষের মস্তিষ্ক শূন্যতা নিতে পারে না। সে যখন তীব্র শূন্যতাবোধে আক্রান্ত হয় তখনই মুক্তির পথ দেখে। আত্মহনন হল অনেকগুলি পথের একটি পথ, মোটামুটিভাবে ঝামেলামুক্ত পথ। দড়িতে কষ্ট করে ঝুলে পড়ে সব কষ্টের শেষ ঘটানো। দড়ি জোগাড় করে সিলিং ফ্যানে ঝুলানোটাই একমাত্র ঝামেলা। সব ঝামেলা মিটিয়ে আত্মহননের ব্যাপারটা কেউ খুব গুছিয়ে করে, আবার কেউ এলোমেলোভাবে করে। ছোটন কাজটা খুব গুছিয়ে করেছিল। অনেকেই তাড়াহুড়া করে, আমি আত্মহত্যা করছি, এই জাতীয় চিঠিপত্র লেখে না। তখন পুলিশ খুব ঝামেলা করে। ছোটন তা করেনি। সে তার বোনকে সুন্দর চিঠি লিখে গেল। সেই চিঠিতে একবারও আত্মহননের মূল কারণ উল্লেখ করল না। সে লিখল, রূপা আপু, তুমি আবার রাগ করো না। আমার বেঁচে থাকতে ইচ্ছা করছে না। হয়তো আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। অসুখটা এত জটিল যে এর চিকিৎসা সম্ভব না। আপু শোনো, আমার মৃত্যুতে তুমি তীব্র কষ্ট পাবে তা আমি জানি। দুলাভাইও কষ্ট পাবেন। তোমার কাছে আমার অনুরোধ, কষ্ট ভোলার ব্যাপারে তুমি দুলাভাইকে সাহায্য করবে। তোমাদের দুজনের জীবন যেন অসম্ভব সুন্দর হয়, জীবনের প্রতিটি মুহূর্ত যেন আনন্দময় হয়, এই তোমাদের প্রতি আমার আন্তরিক শুভকামনা। ছোটন। বুধবার, অক্টোবর 12। সময় বিকাল 5টা। চিঠিটা সে লিখল বিকাল 5টায়। তখন আমি রূপাকে নিয়ে ডেন্টিস্টের কাছে গিয়েছি। তার দাঁতে ব্যথা। সন্ধ্যা 6টায় ছোটন ছাদ থেকে লাফিয়ে পড়ল। এই সময়ে ডেন্টিস্ট রূপার দাঁত ড্রিলিং মেশিন দিয়ে ড্রিল করছে। রূপা ভয়ে এবং যন্ত্রণায় চিৎকার করছে। রোমান পলন্স্কি এই ঘটনা নিয়ে ছবি বানালে দৃশ্যগুলি হয়তো এরকম করে সাজাতেন। দৃশ্য 1, ডেন্টিস্ট রূপাকে চেয়ারে বসালো, কাট। দৃশ্য 2, ছোটন রেলিংয়ের উপর উঠে দাঁড়ালো, কাট। দৃশ্য 3, ডেন্টিস্ট রূপার দাঁত ড্রিল করছে, কাট। দৃশ্য 4, ছোটন রেলিংয়ের উপর দাঁড়িয়ে সামান্য দুলছে, ব্যাকগ্রাউন্ডে ড্রিলিং মেশিনের শব্দ, কাট। দৃশ্য 5, রূপা ব্যথায় চিৎকার করে উঠল, কাট। দৃশ্য 6, ছোটন লাফ দিল। ভালো কথা, আপনি রোমান
পালস্কির ছবি দেখেছেন? রিপালশন ছবিটা দেখতে পারেন। এই প্রতিভাবান মানুষটা যে ১৩ বছর বয়সে এক বালিকাকে রেপ করেছিল এটা জানেন? রেপিস্ট মাত্রই মানসিক রোগী। তবে প্রতিভাবানরা না। তাই না? আপনি কি কখনো সাগরে স্নান করেছেন? ১ম একটা বড় ঢেউ আপনার উপর দিয়ে গেল। আপনি ভয়ে এবং আতঙ্কে অস্থির হলেন। ২য় বড় ঢেউটা যখন গেল, তখন ভয় অনেক কম, আতঙ্কও কম। অস্থিরতা নেই বললেই হয়। বরং কিছুটা আনন্দ লাগছে। পরপর ২টি বিপর্যয়কে সমুদ্রের বড় ২টা ঢেউয়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। ১ম বিপর্যয় মনের উপর যে চাপ তৈরি করে, ২য় বিপর্যয়ে তা আসে না। বরং ১ম বিপর্যয়ের প্রবল মানসিক চাপ কমাতে সাহায্য করে। ছোটনের মৃত্যু রূপা খুব সহজভাবে গ্রহণ করল। ছোটন ৬টা ৬:৩০টার দিকে মারা যায়। আমি তার মৃত্যুর ২ থেকে ২.৫ ঘন্টা পরের সিনারিও বলি। ঘড়িতে বাজছে ৮টা ২৫। আমি বারান্দায় চেয়ারে বসে আছি। বাড়িতে পুলিশের ওসি সাহেব এসেছেন। আমার লোকজনও চলে এসেছে। রহমত মিয়া, ইফতেখার মামা, জলিল সাহেব। গেটের বাইরেও অনেক লোকজন। তারা হইচই করছে। পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে। তারা আবারও ফিরে আসছে। আমি ঝিম ধরা ভাবে বসে আছি। এমন সময় রূপা আমার কাছে এসে বলল, তুমি এত আপসেট হও না। স্বাভাবিক হও। চা খাবে? চা বানিয়ে দিই? যে মেয়েটির অতি আদরের ছোট বোন ২ ঘন্টা আগে মারা গেছে, সে কি এত স্বাভাবিক আচরণ করতে পারে? অবশ্যই পারে না। রূপা পারছে কারণ সে তার সমস্ত অস্বাভাবিকতা বড় বোনের মৃত্যুতে দেখিয়ে ফেলেছে। ছোট বোনের মৃত্যু তাকে স্বাভাবিক হতে সাহায্য করছে। তবে এই স্বাভাবিকতা সাময়িক, খুবই সাময়িক। প্রবল শোকের ব্যাপারটা সে এখনো বুঝতে পারছে না। মস্তিষ্ক তাকে বুঝতে দিচ্ছে না। কারণ মস্তিষ্ক মনে করছে রূপা যখনই প্রবল শোকের ব্যাপারটা পুরোপুরি বুঝবে, তখনই মস্তিষ্ক নিজে ক্ষতিগ্রস্ত হবে। মস্তিষ্ক চেষ্টা করছে নিজেকে রক্ষা করতে। রূপা আবারও বলল, তুমি কি চা খাবে? চা বানিয়ে আনবো? তোমাকে চা বানিয়ে আনতে হবে না। তুমি বসো তো আমার পাশে। রূপা কাঁদো কাঁদো গলায় বলল, তুমি এমন অসহায়ের মতো মুখ করে বসে আছো, আমার খুব খারাপ লাগছে। আমি বললাম, রূপা তুমি একটা কাজ করো, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকো। তোমার ঘুম দরকার। রূপা বলল, আমি তোমার পাশে বসে থাকবো। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি হাতটা দাও তো, আমি তোমার হাতটা একটু ধরি। আমি হাত বাড়িয়ে দিলাম। রূপা আমার হাত ধরে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, তুমি এখন আর আমাকে আগের মতো দস্তাকন্যা বলে ডাকো না কেন? এখন থেকে অবশ্যই দস্তাকন্যা ডাকবে। আমি বললাম, আচ্ছা। রূপা বলল, আমি ছোটনের গোপন একটা ব্যাপার জানি। গোপন ব্যাপারটা শুনলে তুমি খুবই অবাক হবে। গোপন ব্যাপারটা কি? ছোটন তোমার প্রেমে পড়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম। একবার ভেবেছিলাম তোমার সঙ্গে আলাপ করব, তোমার পরামর্শ নেব। আলাপ করনি কেন? তুমি যদি আমার বোনটাকে খারাপ ভাবো, এই জন্য আলাপ করিনি। আমি চাই না কেউ আমার বোনকে খারাপ ভাবুক। তাহলে ঠিক আছে। আমি যে তোমাকে প্রচণ্ড ভালোবাসি তা কি তুমি জানো? জানি। কেন ভালোবাসি সেটা জানো? জানি। তাহলে আমাকে একটু বুঝিয়ে বলো তো কেন ভালোবাসি? আমি নিজে জানি না। আমার জানতে ইচ্ছা করে। আরেকদিন বলি, আজ বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। এই সময় ভালোবাসাবাসি নিয়ে কথা বলা ঠিক না। তুমি ঠিকই বলেছ। আচ্ছা শোনো, আমার খুব কাঁদতে ইচ্ছা করছে। আমি কাঁদতে পারছি না। কেন বলো তো? বলতে পারছি না। কান্না দেখতে তোমার ভালো লাগে না। এইজন্য আমি কাঁদছি না। আমি ঠিক করেছি তোমার ভালো লাগে না এমন কোনো কাজ আমি কখনো করব না। ভালো সিদ্ধান্ত নিয়েছি না? হ্যাঁ, খুব ভালো সিদ্ধান্ত। এতক্ষণ ধরে আমরা কথা বলছি। তুমি কিন্তু এখনো একবারও আমাকে দস্তাকন্যা বলে ডাকোনি। কেমন আছো দস্তাকন্যা? রূপা গাঢ় স্বরে বলল, ভালো আছি। আমি খুব ভালো আছি।
অনেক রাতে আমি ছাদে গেলাম। ডাক্তার সাহেব প্যাথেড্রিন ইনজেকশন দিয়ে রূপাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। সহজে তার ঘুম ভাঙবে না। আমি দীর্ঘ সময় আকাশ দেখতে পারবো। টেলিস্কোপ দিয়ে শখের অ্যাস্ট্রোনমারের আকাশ দেখা না, খালি চোখে আকাশ দেখা। আকাশে কোনো কোনো নক্ষত্র উজ্জ্বল, কোনো কোনোটি অনুজ্জ্বল। দীর্ঘ সময় এদের দিকে তাকিয়ে থাকলে চোখ সবগুলি নক্ষত্রকে সমান ঔজ্জ্বল্যে দেখতে চেষ্টা করে। তখন মস্তিষ্কে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট হয়। তার ফল খুব ইন্টারেস্টিং। তখন মনে হয় সব নক্ষত্র হঠাৎ নিচে নেমে আসছে, কিংবা যে তাকিয়ে আছে সে ভেসে ভেসে নক্ষত্রের দিকে যাচ্ছে। যখন আকাশের তারাগুলি আমার চোখের দিকে নামতে শুরু করলো, তখন অবিকল ছোটনের গলায় কেউ একজন বলল, কি দেখছো? আমি বললাম, তারা দেখছি। কাশাকন্যা, কেমন আছো? ভালো আছি। আমি সবসময় ভালো থাকি। তুমি কোথায়? আমি তোমার মাথার পাশে, পা ছড়িয়ে বসে আছি। আমি যদি উঠে বসি তাহলে কি তোমাকে দেখতে পাবো? অবশ্যই দেখতে পাবে। তোমার রোগ অনেক বেড়েছে, কাজেই বেশিরভাগ সময় তুমি আমাকে দেখতে পাবে। তুমি যদি বলো আমাকে তোমার পাশে শুয়ে তারা দেখতে, তাহলে আমি তাই করব। তুমি তখন আমার গায়ে হাত রেখেও তারা দেখতে পারবে। কিংবা আমাকে জড়িয়ে ধরে আমার চোখের দিকেও তাকিয়ে থাকতে পারো। চোখের মণিতে তারার প্রতিফলন দেখাটা ইন্টারেস্টিং হবার কথা। আমার কাছে তো পুরো ব্যাপারটাই ইন্টারেস্টিং লাগছে। কল্পনার মানুষের বাস্তব উপস্থিতি। কাশাকন্যা হাসল। আমি বললাম, হাসছো কেন? কাশাকন্যা বলল, আমি হাসছি কারণ তোমার যে অসুখটা হয়েছে সেটা আসলেই মজার অসুখ। এই অসুখে বাস্তব অবাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। কখনো তোমার কাছে মনে হবে আমি বাস্তব, রূপা কল্পনা। আচ্ছা, তুমি এখন কার মতো? রূপার মতো নাকি ছোটনের মতো? তুমি আমাকে যার মতো ভাববে আমি হব তার মতো। কাশাকন্যা আমার পাশে এসে শুয়ে থাকো, আসো আমরা একসঙ্গে তারা দেখি। সে বাধ্য মেয়ের মতো আমার পাশে এসে শুয়ে পড়ল। আকাশের দিকে তাকিয়ে বলল, ওইটাই কি সপ্তর্ষি মণ্ডল? আমি বললাম, হ্যাঁ। সপ্তঋষির নামগুলি জানো? অবশ্যই জানি। অণ্ডু, পুল, পুলস্ত, অত্রি, অস্থিরা, বশিষ্ঠ, মরিচ। অরুন্ধতী নামের একটা তারা আছে না? অরুন্ধতী কোনটা? বশিষ্ঠের পাশের তারাটি অরুন্ধতী। দেখতে পাচ্ছ? না, চোখ খারাপ হলে অরুন্ধতী দেখা যায় না। আমার মনে হয় তোমার চশমা নিতে হবে। আমাকে চোখের ডাক্তারের কাছে কবে নিয়ে যাবে বলো তো? আমি অরুন্ধতী তারাটা খালি চোখে দেখতে চাই। নিয়ে যাব, খুব শিগগিরই নিয়ে যাব। আমি কাশাকন্যার চোখের দিকে তাকিয়ে আছি। তারাগুলি সত্যি সত্যি তার চোখে দেখা যাচ্ছে। বাহ, মজা তো। কাশাকন্যা লজ্জা লজ্জা গলায় বলল, চোখ বড় বড় করে কি দেখছো? আমি বললাম, তারা দেখছি। তারাগুলি কি সুন্দর তোমার চোখের ভেতর ঢুকে যাচ্ছে। সে আদুরে গলায় বলল, অদ্ভুত কথা বলবে না তো। আমি বললাম, তুমি যে ধরনের কথা শুনতে চাও আমি ঠিক সেই ধরনের কথা বলবো। ভালোবাসার কথা শুনতে চাও? না। না কেন? আমার লজ্জা করবে। তাহলে কি জ্ঞানের কথা শুনতে চাও? বিজ্ঞানের কথা, সৃষ্টি তথ্য? বলো শুনি। এক্সপান্ডিং ইউনিভার্সের তথ্য জানো? আদিতে এই মহাজগৎ বিন্দুতে সীমাবদ্ধ ছিল। হঠাৎ কি যেন হলো, প্রচণ্ড বিস্ফোরণ। বিন্দু পরিণত হলো মহাজগতে, এবং সেই জগৎ থেমে রইল না, চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো। বাহ, অদ্ভুত তো। যে নক্ষত্ররাজি যত দূরে সে তত বেশি গতিতে বাইরের দিকে ছুটছে। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে আমরা জানি না, তবে একটা জিনিস জানি, সবচেয়ে দূরবর্তী নক্ষত্ররাজি ছুটছে আলোর গতিতে। তাতে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। কি সমস্যা? যে বস্তু আলোর গতিতে ছুটে তার কাছে সময় বলে কিছু নেই। ওইসব বস্তু বাস করছে সময় শূন্য জগতে। কাজেই ওইসব বস্তু সম্পর্কে আমরা কোনোদিনই কোনো কিছু জানতে পারবো না। আমি গল্প করছি,
বিস্ময়ে চোখ বড় বড় করে গল্প শুনছে কাশাকন্যা। আহারে, কি আনন্দময় সময়! এই পর্বটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।